এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন PM গল্প পাগল, যেখানে গল্প শুধু গল্প নয়, বাঙালির ইমোশন। আজকের গল্প পাঠে আমি প্রিয়া। আজ আপনারা শুনবেন লেখিকা আশাপূর্ণা দেবীর কলমে দিব্যেন্দু বাবুর দিব্যজ্ঞান লাভের দ্বিতীয় পর্ব এবং অন্তিম পর্ব। মানে আবার কি? আপনি দিনুবাবুর তবলাচি, আপনি ওনার সঙ্গে আসতে পেরে ওঠেননি, পরের গাড়িতে আসছেন। সেই অবসরে ওনাকে একটু খাইয়ে আনা হচ্ছে, এত চটে যাচ্ছেন কেন? কি, আমি দিনুবাবুর তবলাচি? এ কি মামদোবাজি নাকি? বলি, দিনুবাবুটি কে শুনি? খুব উঁচু দরের গাইয়ে বুঝি? উঁচু দরের নয় বলছেন কি? রামকুমারের পরেই তো ওর নাম। চটাচটি হয়েছে বুঝি? মিটিয়ে ফেলুন মশাই, চাটি বসান, দেখবেন মেজাজটা ঠিক হয়ে যাবে। দিব্যেন্দু বলতে যাচ্ছিলেন, চাটিটা কোথায় বসাবো? তোমাদের প্রত্যেকের মাথায় একখানা করে। কিছু বলার আগেই সেই দিনুবাবু এসে গেলেন। এই যে দিনুদা, তোমার তবলাচি এসে গেছেন। কে এসে গেছে? দিনুদার নাকের নিচের একঝোড়া কাঁচা পাকা ঝোলা গোঁফ আরো ঝুলে পড়ে। এটিকে আবার কোথা থেকে পেলে? বাহ, উনি আপনার তবলাচি নয়, কোশমিনকালেও নয়? তাই বলেছে বুঝি তোমাদের কাছে? দিব্যেন্দু ফেটে পড়েন। আমি বলেছি তাই? আমায় স্টেশন থেকে প্রায় চোর ধরার মতো করে ধরে এনে বললে কি না তবলায় চাটি বসাও। জন্মে জীবনে কখনো তবলা টাচ করিনি। দিনুবাবু হ্যাঁ হ্যাঁ করে হেসে বলেন, কি হে, কি ব্যাপার তোমাদের? ছেলেগুলো মাথা চুলকে বলে, আপনি তো বলেছেন স্যার পরের গাড়িতে আসছে, দেখলেই চিনতে পারবে। হাড়গিলে চেহারা, গায়ে মিহি আর্দির পাঞ্জাবি, শান্তিপুরি ধুতি, মুখখানা বাংলা পাঁচের মতো, দেখলেই চেনা যাবে। ও, আজ কপালে এত অপমান তোলা ছিল? হাড়গিলে চেহারা, বাংলা পাঁচের মতো মুখ, রেগেই মুখে কথা আসে না। দিনুবাবু বলে ওঠেন, সেই মশাইটি বোধহয় এসে উঠতে পারলেন না তো কিছু মনে করবেন না, ছেলে ছোকরার ব্যাপার। এখানে এসেছিলেন কোথায়? দিব্যেন্দু কষ্টে বললেন, একটা বিয়ে বাড়িতে। ও বুঝেছি, এই তোমরা কেউ ওকে পাড়ায় কোথায় বিয়ে বাড়ি আছে পৌঁছে দাও। রিস্কাটা রয়েছে মনে হচ্ছে। কাদের বাড়ি? দিব্যেন্দু বললেন, মেয়ের বাবার নাম মনে নেই, বরযাত্রী এসেছি, পাত্রের বাবার নাম মনে আছে। ততক্ষণে ছেলেরা আবার দিব্যেন্দুকে প্রায় ঠেলে রিস্কায় বসিয়ে দিয়ে তাকে কি যেন বলে দেয়। চলে যান, এ জানে, ঠিক পৌঁছে দেবে, ভাড়াটা দিয়ে দেবেন। ওহ, আবার খানিকটা গাটগচ্চা। কি আর করা, এখন ভগবানের দয়ায় গিয়ে একটা ব্যাচ পেয়ে যান। পেটের মধ্যে আগুন জ্বলছে। সাদামাটা বিয়ে বাড়ি, গ্রাম ট্রামে যেমন হয়। বাড়ির সামনে খানিকটা জায়গায় শামিয়ানা টাঙানো, তার মধ্যে দু চারখানা বেঞ্চি পাতা, তবে এখানে ওখানে লাল নীল টুনি বাল্ব জ্বলছে। এক ভদ্রলোক বললেন, আপনি? আমি বরের ভগ্নিপতি। ওহো, আসুন আসুন। কে যেন বলছিল কে একজনার পরে আসার কথা আছে। আরে ওকে স্পেশাল দিকে নিয়ে যা, ভালো করে বসাস। দিব্যেন্দু বুঝলেন, স্পেশাল দিকটা হচ্ছে বরযাত্রীর জন্য। গ্রামে গঞ্জে এমন হয়। যাক বাবা, এক্ষুনি পাতার সামনে বসে পড়া যাবে। ওহ, পেটের মধ্যে মল্লযুদ্ধ চলছে। লোকটার পিছু পিছু দিব্যেন্দু যেখানে গিয়ে পৌঁছালেন সেটা একটা প্রকাণ্ড লম্বা চওড়া একটা দালান, যদিও মেঝেটা ফাটা চটা পুরনো। তো এত বড় দালান পুরনো বাড়িতেই থাকে। দালানের মাঝে মুখোমুখি দুসারি কুষাণ পাতা, সামনে কলা পাতা বেছানো, পাতা ঘিরে মাটির গেলাস আর গোটা 10-12 করে খুঁড়ি। পাতায় দুখানা করে লুচি আর লম্বা একখানা বেগুনি ভাজা এবং কিছু একটা তরকারি দেওয়া। মাটির খুঁড়িগুলোয় যা সব দেওয়া রয়েছে ভীষণ সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। ওদিকে ভেতরে কোথাও লুচি আর চপ ভাজা হচ্ছে, বাতাসে তার সৌরভও ভেসে আসছে। দিব্যেন্দুর মনে হলো যেন এক স্বর্গীয় দৃশ্য দেখতে পেলেন। আহা, কোন ছোটবেলায় যেন এমন দৃশ্য দেখেছেন।
একেই তো বলে যোগ্যী বাড়ি। এখন তো টেবিল চেয়ার, কাচের প্লেট, তাতে সেই আগের নিমন্ত্রণবাণীর ভাবই নেই। বসে পড়লেন একখানা পাতার সামনে। ভেতরে জোরে কথাবার্তা চলছে। হ্যাঁ হ্যাঁ, আগে বরযাত্রীদের বসানো হচ্ছে। দরবেশটা ভাড়ার থেকে আনা হয়েছে। কাঁচাগোল্লার বারকোষটা কোথায়? এই খবরদার, চিংড়ির মালাইকারি যেন বরযাত্রীদের ছাড়া আর কাউকে না দেওয়া হয়। দিব্যেন্দু লুচিটা ছিঁড়তে গিয়েও হাত সামলাচ্ছেন। অন্য সবাই এসে না বসলে খাওয়াটা শুরু করা ভালো দেখায় না। এক একটা মিনিট যেন এক একটা বছর। যাক, এসে পড়লেন বরযাত্রীর দলবল। একজন থমকে দাঁড়িয়ে বলে উঠলেন, উনি কে? কন্যাপক্ষের একজন বললেন, ওই যে বলছিলেন কার যেন পরে আসার কথা ছিল, বরযাত্রী দলের যিনি, তিনি বললেন আমাদের একজন। ঠিক চিনতে পারছি না তো। দিব্যেন্দু বললেন, বরের বাবাকে ডেকে আনুন, চিনতে পারবেন। বসে পড়ুন তো এখন। ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, আমিই বরের বাবা। দিব্যেন্দু বেগুন ভাজার মধ্যে লুচি জড়িয়ে বললেন, তামাশা রাখুন মশাই, খিদেয় নাড়ি পিণ্ডি জ্বলছে। তা তো বুঝতেই পেরেছি, কিন্তু পরিচয়টা না পেলে? বললাম তো বরের বাবাকে ডাকুন। বললাম তো আমিই বরের বাবা। বললেই হলো, আমি চিনি না। তিনি হচ্ছেন আমার খোদ শ্বশুর, বর আমার শালা, আর আপনি? শালা শ্বশুর, একেবারেই মোক্ষম চাল। তার নামটা কি? এ তো ভালো মুশকিল। খেতে বসার সময় কি না নামধাম, কুলশীল। আপনি বুঝি পাত্রের দুঃসম্পর্কের কেউ? আমায় চেনেন না? নাম দিব্যেন্দু। দিব্যেন্দু কি? কি মানে? শুধুই দিব্যেন্দু, ভূষণ, সুন্দর এসব কিছু না। হাত বাড়িয়ে মাছের কালিয়ার খুঁড়িটা কাছে টানেন দিব্যেন্দু। আর কন্যাপক্ষের একজন পরিবেশক চড়া গলায় বলে ওঠেন, পাকা ঘুঘু মনে হচ্ছে, খুব যে ন্যাকা সাজছেন। পদবিটা কি সেটাই জানতে চাওয়া হচ্ছে। পদবি? সরকার। সেটাও যে আবার নতুন করে বলতে হবে, তা কথা আর শেষ হতে হলো না। রে রে করে জনাকতক ছেলে দিব্যেন্দুর ওপর ঝাঁপিয়ে পড়ল। চোর চোর, চল বাইরে নিয়ে গিয়ে আচ্ছা করে ধোলাই দিগে। বেটা সরকার, তুই চ্যাটুর্জি বাড়িতে পোলাও কালিয়া খেতে এসেছিস? পাঞ্জাবির ঘাড় ধরে টেনে তুলতেই সেটা চরচর করে ছিঁড়ে আসে। লম্বা কুচকনো ধুতিটার খানিকটা খুলে ছড়িয়ে পড়ে। দিব্যেন্দু বোঝেন ভুল বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেছে তার রিস্কাওয়ালা, কিন্তু এও বোঝেন বাইরে গিয়ে ধোলাই দেওয়া মানে কি? তার মানে এই নয়নপুরের মাটিতেই তার শেষ। আশ্চর্য, এত আয়োজনের মধ্যে একটা ফালতু লোক যদি ভুল করে খেতেই বসে পড়ে, তাকে গণপিটুনি দিয়ে ফিনিশ করতে হবে। এদিকে চারদিকে ততক্ষণে ধিক্কার উঠেছে। দাড়ি পাকানো চেহারা বোঝবার উপায়ই নেই। মনে হচ্ছে যথেষ্ট বয়স হয়েছে, ছেলে ছোকরা নয়, তবুও এই জোচ্চুরি প্রবৃত্তি। দিব্যি লম্বা কোচা দুলিয়ে পাতার সামনে বসে গেছে। চল বেটা, তোকে খাওয়া কাকে বলে বুঝিয়ে দি, একেবারে জমের খাওয়া। দিব্যেন্দুবাবুর মাথাটা বো করে ঘুরে ওঠে। দিব্যেন্দুবাবুর হঠাৎ সেই স্টেশনের ঘটনাটা মনে পড়ে যায়। কে যেন বলে উঠেছিল, ছেড়ে দিন মশাই, মনে হচ্ছে হেড অফিসে গন্ডগোল। তাতেই ছাড়া পেয়েছিলেন। তার মানে বিপদে পরিত্রাণ পেতে পাগল সাজাই একমাত্র গতি, বাঁচবার একটাই পথ। হঠাৎ একটা হ্যাঁচকা টানে একটু ঝুঁকে পড়ে ওইসব সাজানো পাত থেকে ঝটাপট দুটো কালিয়া আর ছোলার ডালের বাটি তুলে এদের গায়ে ছুঁড়ে মেরে বলে ওঠেন, বটে বটে, আমি বলছি, তুই বেটা, তোর 7 পুরুষ বেটা, ওরে মারে খেতে দিবি না রে। কন্যাকর্তা এসে পড়ে বলেন, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, দেখছিস না পাগল? পাগল না হাতি, বদমাস। সদ্য দিব্যজ্ঞানপ্রাপ্ত দিব্যেন্দুবাবু জোরে কেঁদে উঠে বলেন, ওরে মারে, আমায় বদমাস বলেছে। কর্তা আবার মিনতির গলায় বলে ওঠেন, দে বাবা, ছেড়ে দে তোরা, যাও বাপু পালাও, নইলে এরা মারবে, শুভ কাজের সময় পালাও পালাও। তা দিব্যেন্দুকে তখন পাগল তুল্যই দেখাচ্ছে। পাঞ্জাবিটা ফেলা ফেলা ছেঁড়া, কোচার আগা মাটিতে লুটাচ্ছে। চুলের মুঠি ধরার দরুন চুলগুলিও কাকের বাসা। মুখে কিছু লুচির টুকরো বেগুন ভাজার আঠায় সেটে বসা।
এই অবস্থায় কোচার আগা হাতে করে খালি পায়ে ছুট মারতে থাকেন দিব্যেন্দু। বো বো পাই পাই, হাতে একটা ভাঙা ইট, কারণ পেছনে এখনো দুষ্টু ছেলের দল তো চোর চোর বলে হাল্লা করছে। ওদের ভয় দেখানো তো দরকার। দিব্যেন্দু যে কিভাবে কোন দিকে ছুট মারছেন তা কে জানে। হঠাৎ দেখতে পেলেন তো একটা আলোয় ভাসা খুব সমারোহের বিয়ে বাড়ি। সামনে প্যান্ডেল, লোকজন গম গম করছে, ভিতরে থেকে শাঁখের আওয়াজ আসছে, আর আর প্যান্ডেলের সামনে একটা প্রকাণ্ড বাস দাঁড়িয়ে আছে। ও, তার মানে এটিই হচ্ছে দিব্যেন্দুর মেজশালার নতুন শ্বশুর বাড়ি। এই বাড়িটির মধ্যেই দিব্যেন্দুর সমস্ত নিজজনেরা হয়তো মনের সুখে ভালো ভালো সব খাদ্যবস্তু সাটাচ্ছে। আর হতবাক দিব্যেন্দু। আচ্ছা, দেখে নেবেন সবাইকে। প্যান্ডেলের গেটের কাছে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ তার বড়শালার গলা শুনতে পেলেন, কার সঙ্গে যেন কথা বলতে বলতে আসছে। কই, এখনো তো দেখা নেই। পরের ট্রেনটা তো শুনলাম সেই অনেক রাত্রিরে। তুই ঠিকই বলেছিস দিদি, আজকেও বোধহয় জামাইবাবু ওভারটাইমের সময়টা কাটাতে পারেননি, সেই লাস্ট ট্রেনটাই। এ কি, কে এখানে, কে? দিদি, দিদি সেই আর্তস্বরে এগিয়ে এসেই চেঁচিয়ে বলেন, এ কি, এর মানে 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 কি হচ্ছে এই? যত নষ্টের গড়া, স্বার্থপর, চক্ষু লজ্জাহীন বলেই দিব্যেন্দু হঠাৎ খ্যাক করে তার গিন্নির গোলগাল জামরুলের মতো নাকটার ওপর একটা কামড় বসিয়ে হাহা করে পাগলে হাসি হেসে ওঠেন। তবে কামড়টা তেমন জোরালো দেননি, যতই হোক গিন্নি তো। তারপর যা ঘটে সে তো বিশদ, বলতে গেলে মহাভারত। জামাইকে কোনো মতে বাড়ির মধ্যে এনে মাথায় ঠান্ডা জল ঢেলে পাখার বাতাস করে শুইয়ে দেওয়া হয়। কিন্তু দিব্যেন্দু সেই দিব্যজ্ঞানের মন্ত্রটি জপতে জপতে বলে ওঠেন, বাহ, আমি বিয়ে বাড়িতে নেমন্তন্ন খাবো কি? আমার খিদে পাইনি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। খুব সাবধানে আর পরম সমাদরে দিব্যেন্দুকে খাওয়ানো হলো স্পেশাল ডিশ সাজিয়ে। তারপর ঘুমের জন্য ভালো বিছানা, অন্ধকার ঘর। তারপর পরদিন সকালে অতি সন্তর্পণে সমবেত যত্নে সবাই দিব্যেন্দুকে সেই বাসে চাপিয়ে বরকনের সঙ্গে কলকাতায়। তারপর রাজার আদরে বা গুরুদেব তুল্য ভক্তিভরে বাড়িতে এনে প্রতিষ্ঠা করা। কিন্তু দিব্যজ্ঞানপ্রাপ্ত দিব্যেন্দু এখন যেন একদম সহজ মানুষ, কিছুটি জানেন না। মেয়ে নাকে আঁচল চেপে এসে আস্তে আস্তে বলে, বাবা, আমরা কি একবার বিয়ে বাড়ি ঘুরে আসবো? আজ বউ ভাত। কি আশ্চর্য, যাবি না কেন? আলবাত যাবি, মামার বউ ভাত তো আমি বা যাব না কেন? না না, তোমার গিয়ে কাজ নেই, তোমার শরীর। দিব্যেন্দু হঠাৎ হো হো করে হেসে ওঠেন। তবে থাক, না যাওয়াই ভালো, সেখানে তো আবার দেদার লোক। মেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুট মারে। খানিক পরে গিন্নি সাজগোজ করে দরজার কাছে দাঁড়িয়ে বলেন, যাচ্ছি তাহলে, তাড়াতাড়ি ফিরবো, তোমার জন্য সব খাবার গুছিয়ে নিয়ে আসবো। দিব্যেন্দু খুব নিরীহ আর অবাকের গলায় বলেন, তোমার নাকে কি হয়েছে? ফুলে রয়েছে মনে হচ্ছে। গিন্নি মুখটা ঘুরিয়ে নিয়ে বলেন, ও কিছু নয়, বোধহয় মশা টশা কামড়েছে। তারপর শ্বশুর খুড়শ্বশুর শালাদের সমবেত চেষ্টায় মেডিকেল সার্টিফিকেট বাগিয়ে আরও 7 দিন অফিসে ছুটি মঞ্জুর করানো হয়েছে। দিব্যেন্দু দিব্যি আছেন, বাজার যেতে হয় না, অফিস যেতে হয় না, ভালো ভালো খাওয়া দাওয়া। ছেলে মেয়ে, গিন্নি, কাজের লোক সবাই দিব্যেন্দুর জন্য এক পায়ে খাড়া। আগে যাদের ডেকে ডেকে সাড়া মিলত না, আর যখন মিলত তখন এসে আগেই একখানা ঝংকার দিত, তারা এখন সর্বদা দিব্যেন্দুর ঘরের বাইরে মোতায়েন থাকছে, যাতে একটু ডাক দিলেই ছুটে আসা যায়। ঘরের মধ্যে থাকতে পারেন না, কতক্ষণ আর নাকের আগা সামলে ঢেকে রাখা যায়? নাক দেখলেই যে দিব্যেন্দুবাবুর দাঁত সুরসুর করে। ডাক্তারকে তাই বলেছেন দিব্যেন্দু। রোগ লক্ষণ বলতে তো কিছুই না। দিব্যি আছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কাগজ পড়ছেন, ইচ্ছে হলে কিছু করছেন, না ইচ্ছা হলে কিছু করছেন না। তা নিয়ে কেউ একটা কথাও বলতে আসছে না। বলবে কি?
এই খুব স্বাভাবিকের মধ্যেই হঠাৎ যে দিব্যেন্দু কারণ নাকের কাছাকাছি এসে দাঁড়িয়ে ছাঁচিয়ে বলে ওঠেন, খ্যাক। ব্যাস, ওতেই সব ঠান্ডা। গিন্নি বরফ জল, মেয়ে মালাই কুলফি, ছেলে সেই আদ্যিকালের ছেলেদের মতো নরমের নরম। এখন দিব্যেন্দু সরকার দিন গুনছে, কবে কখন এই শুভক্ষণটি আসবে। অফিসে গিয়ে দাঁড়ানো মাত্র মুখার্জি সাহেব তার সেই টিয়া পাখির ঠোঁটের মতো বেঁকানো নাকটি কুঁচকে ব্যঙ্গ হাসি হেসে বলবেন, কি দিব্যেন্দু বাবু, শালার বিয়ের এমন খাওয়া খেলেন যে 7 দিনের মতো অফিস বন্ধ। তখনই খ্যাক মন্ত্র, না চাকরি যাবে না। দাঁতটা তো আর তার নাকটিকে টাচ করবে না। শূন্যে খ্যাক করলে চাকরি যায় না। হেড অফিসে গন্ডগোল, জানতে পারলে ক্ষমা করে ছেড়ে দেয়। তবে সমঝে চলে সবাই। নাকের মায়া আর কার নেই। আহ, কি সহজেই না এমন শান্তি, স্বস্তি, আরাম আর সমীয়টি লাভ করা যায়। শুধু একটু ভাল, একটু পাগল সাজ। মুখার্জি রে, কবে 7 দিন কাটবে আমার? আপনারা শুনলেন দিব্যেন্দুবাবুর দিব্যজ্ঞান লাভ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব, যেখানে দিব্যেন্দুবাবু গানের আসর থেকে একটি বিয়েবাড়িতে তাকে ছেড়ে দিয়ে আসা হয়। সেখানে সে ভুল বিয়েবাড়িতে এসে পরে বুঝতে পারে, কিন্তু লোকে তাকে চোর বলে মারতে শুরু করে। সেখান থেকে সে পাগলের ভান করে পালিয়ে বাঁচে এবং পালাতে পালাতে সে নিজের শালার বিয়েতে এসে পৌঁছায় এবং সেখানেও সে পাগলের ভান করে ভালো মন্দ খেয়ে নেয় এবং শরীর খারাপের ভান করে অফিস থেকেও ছুটি নিয়ে সবার সমীহ অর্জন করে। এইরকম আরও হাসির গল্প শোনার জন্য পিএম গল্প পাগল চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এই চ্যানেলটির সব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। আজকের জন্য এইটুকুই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।